প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস নিতে যাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায় 17। তো আজকে আমি তোমাদের একটি সৃজনশীল অঙ্ক করাবো। তার জন্য আমি একটি উদ্দীপক উঠিয়ে রেখেছি। দেখো, উদ্দীপকে বলা আছে যে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এই উদ্দীপকের আলোকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো দেখো, প্রশ্ন 3টি হলো: ক নম্বর, প্রচুরক শ্রেণীর সূত্রটি লিখো, বিবৃত করো। সারণী থেকে ক নম্বর সারণী থেকে মধ্যক নির্ণয় করো। সংক্ষিপ্ত গ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো দেখো, আমি ক নম্বর প্রশ্নের সমাধান করছি। ক নম্বরে বলা আছে কি, প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। তো আমরা সূত্রটি লিখে দিব। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 প্লাস F2 গুণিতক H। তো দেখো, প্রচুরক, এইখানে প্রচুরকটা কি আমরা একটু জানবো। প্রচুরকটা হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেই শ্রেণীটা হবে প্রচুরক শ্রেণী। তো দেখো, আমাদের এই শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে। এই যে গণসংখ্যা কোন শ্রেণীতে বেশি আছে? 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমরা লিখব যে প্রচুরক শ্রেণী কি পেলাম? 61 থেকে 70। তো আমাদের কি বলছে? প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো ও বিবৃত করো। তো মানে বর্ণনা করো বা ব্যাখ্যা করো। তো আমরা এখন সূত্রটি লিখে ফেলেছি। এখন আমরা একটু বর্ণনা দেবো বা ব্যাখ্যা দেব। তো দেখো, প্রচুরক শ্রেণী 61 থেকে 70। L সমান কি? L বলতে কি বোঝাইছে? L বলতে এখানে বোঝানো হয়েছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দেখো, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত থাকবে সেই শ্রেণীতে 2টা সীমা থাকবে, একটা উচ্চ সীমা, একটা নিম্ন সীমা। তো এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? 61, আর উচ্চ সীমা 70। তাহলে যেহেতু বলছে L প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে আমরা লিখব এইখানে যে মানটা বসাবো প্রচুরক শ্রেণীর এখানে লিখব প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো দেখো, F1 বলতে কি বোঝানো হয়েছে? F1টা হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে? 12। এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি F1 সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখন সমান কি হলো? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা। আর F2 বলতে কি বোঝানো হয়েছে? F2 বলতে বোঝানো হয়েছে যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যা।
আর এইচটা কি? এইচটা হলো শ্রেণী ব্যবধান। এইচটা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত দেওয়া আছে? শ্রেণী ব্যবধান 10। তো এখানে আমরা এইচটা সমান লিখব শ্রেণী ব্যবধান। গণসংখ্যা। তাহলে F2 সমান L সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 F1 বলতে বোঝানো হয়েছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, আর F2 বলতে বোঝানো হয়েছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যা, আর H সমান শ্রেণী ব্যবধান। তো এইটা আমাদের অ্যান্সার। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। তো দেখো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর কি বলা হয়েছে? সারণ থেকে মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে প্রথমে আমরা কি করব? এই যে শ্রেণীর ব্যক্তি গণসংখ্যা যে একটা কলম দেওয়া আছে, এই কলমের সাথে নতুন একটা কলম যোগ করে আমরা কি করব? মধ্যক নির্ণয় করব। আর যে নতুন কলমটা যোগ করব সেটার নামটা কি? ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত কলম। তাহলে আমরা নতুন একটা কলম যোগ করব, সেটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত কলম। তো আমি একটু কলম আঁকছি। দেখো নাম্বার তো এই কলমটা একটু বড় নেই। আচ্ছা, তাহলে এখানে কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এইখানে কি আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তাহলে আমরা দেখো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমি কি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত আরেকটি নতুন কলম যোগ করলাম, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো এখানে গণসংখ্যা কত? 6, 8, 10, 12, 5, 7, 2। তো দেখো এখানে আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। তো ক্রমযোজিত গণসংখ্যা এখানে গণসংখ্যার মান ঠিকই থাকবে, 6 থাকবে। এরপরে আমরা 6 কে 8 কে যোগ করব। এটা 6 যোগ করলে হবে 14, আর 14 আর 10 যোগ করলে হবে, আচ্ছা 14, 10 যোগ করলে হবে 24, আর 24 আর 12 যোগ করলে হবে 36, 36 আর 5 যোগ করলে হবে
41, 41 আর 7 যোগ করলে হবে 48, 48 আর 2 যোগ করলে হবে 50। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যার মান বের করলাম। তো এখন দেখো মধ্যক কি বলছে, মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করবো আমরা। মধ্যক এখন দেখো মধ্যক, মধ্যকটা হলো মধ্যকের আমরা সূত্রটা বসিয়ে দিব। মধ্যক সমান L প্লাস N2 মাইনাস FC গুণিতক H FM। তো দেখো আমরা মধ্যকের সূত্রটা বসিয়ে নিলাম। এখন আমাকে মধ্যক নির্ণয় করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা আমাদের গণসংখ্যা সারণীটা বের করতে হবে। গণসংখ্যা কতজন আছে সেটা বের করতে হবে। তো দেখো গণসংখ্যা এখানে আমাদের আছে 6, 8, 6, 8, 14, 14, 10, 24, 24, 12, 34, 34, 5, 41, 41, 7 কি 48, 48 আর 2 50। তাহলে আমাদের গণসংখ্যা হলো, মোট গণসংখ্যা হলো 50। তাহলে আমরা লিখব n সমান গণসংখ্যা 50। সুতরাং n2 সমান 50/2 25 সমান 25। যেখানে এখানে সাইড নোট লিখব যে 25তম পদের মান যেখানে বিদ্যমান। পঁচিশতম পদের মান যেখানে বিদ্যমান সেটা হবে কে, মধ্যক শ্রেণী। তো দেখো আমরা এখন মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করছি। তাহলে আমরা এখন দেখব 25তম পদের মান ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে। দেখো 6, 14, 24, তারপরে 3, 36, তার মানে 24-এর পর 36 এইটুকুর মধ্যে আমাদের 25তম পদের মান বিদ্যমান। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম, 25তম পদ তা কোথায় অবস্থিত, 61 থেকে 70-এর মধ্যে অবস্থিত। তাহলে আমাদের 61 থেকে 70 হবে মধ্যক শ্রেণী। তো দেখো এখন আমরা মধ্যক শ্রেণীর মানটা বসিয়ে দেব। n সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো প্রশ্রয়ক প্রয়োগের ক্ষেত্রে n সমান প্রশ্রয়ক শ্রেণীর নিম্ন সীমা, আর মধ্যকের ক্ষেত্রে n সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তার আগে আমরা এখানে লিখে নিব মধ্যক শ্রেণী কত পেলাম, 61 থেকে 70। তাহলে L সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো কি, নিম্ন সীমা হলো 61 আর উচ্চ সীমা হলো 70। তাহলে এখানে আমরা নিম্ন সীমা লিখবো 61, আর FC সমান দেখো কি, FC সমান ক্রমযোজিত গণসংখ্যা থেকে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা থেকে তার পূর্বের সংখ্যা। তাহলে তার পূর্বের সংখ্যা কত আছে, 24। আর H সমান কি পেলাম, H সমান শ্রেণী মধ্যমান, H সমান শ্রেণী মধ্যমান। দেখো প্রত্যেকটা শ্রেণীর মান আমাদের সমান। দেখো 30 থেকে 40, 10, 41 থেকে 50, 51 থেকে 60, 10 করে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান। তো আমরা আমাদের H সমান তাহলে কি পেলাম আমরা 10। আর তারপরে কি আছে FM। FMটা কি, FM সমান কি হবে, FMটা হলো যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান FM হলো সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 12। তাহলে FM সমান 12। তো দেখো এইটা তো আমরা মান বসালাম।
এখন আমরা কি মধ্যক নির্ণয় করব। দেখো মধ্যক সমান, তাহলে এক সমান আমরা কি পেলাম 61 প্লাস এক সমান কি পেলাম 25 মাইনাস এক্স সমান কি পেলাম এখানে 24 গুণিতক এইচ সমান কি পেলাম 10 আর এফ এম সমান কি পেলাম 12 সমান 61 প্লাস 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে, একের সাথে 10 যোগ হলে 10 হয় 12 সমান 61 প্লাস এখন 12 দিয়ে 10 কে ভাগ করলে কত আসে, 12 দিয়ে 10 কে ভাগ করলে আসে 0.83 সমান 61.83। এটা আমাদের आंसर। এখানে আমরা তাহলে কি করলাম মধ্যক শ্রেণী নির্ণয় করলাম। তো দেখো তাহলে এখন আমরা কি খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করলাম, এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো গ নাম্বার কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাকে 5টি ঘর দাগে নিতে হবে, যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান x1 আর গণসংখ্যা, ধাপবিচ্যুতি গুণিতক গণসংখ্যা। তো দেখো আমরা ঘরটা দাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি লিখব শ্রেণীব্যাপ্তি, তারপর লিখব মধ্যমান xi, তারপর লিখব কি গণসংখ্যা fi, তারপর লিখব ধাপবিচ্যুতি ay সমান xi মাইনাস h, তারপর লিখব fi e1। দেখো আমরা এখন শ্রেণীব্যাপ্তি উঠিয়ে নেব। শ্রেণীব্যাপ্তি কত আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81
আর একটা ঘর দিতে হবে। একানব্বই থেকে 100। আর মধ্যে গণসংখ্যা কত আছে? গণসংখ্যা আছে 6, 8, 10, 12, 5, 7, 2। তাহলে এখন দেখো আমরা এখন কি করব? আচ্ছা, তাহলে এখন দেখো কি করবো। আমরা 5টি ঘর এঁকে নিলাম, 5টি ঘর এঁকে নিলাম এবং সেখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান x1, গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি ey এবং fi গুণিত ey দিয়ে এখানে দিয়ে দিলাম। এবং দেখো এখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান কে xi দিয়ে প্রকাশ করলাম, গণসংখ্যাকে 1 দিয়ে, ধাপ বিচ্যুতি fi, ধাপ বিচ্যুতি ey দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখন আমরা দেখো প্রথমে কি করব? প্রথমে আমরা মধ্যমানকে বের করব। তো দেখো আমরা কিভাবে মধ্যমানটা বের করব। যে শ্রেণীর মধ্যমানকে আমাকে নির্ণয় করতে বলবে সেই শ্রেণীর দুটো মানকে যোগ করে, যে শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করতে বলবে সেই শ্রেণীর দুটো মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যমানটা চলে আসবে। তো দেখো এখানে কি আছে? 31 প্লাস 40, 31 প্লাস 40, 31 আর 40 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 35.5। আবার 41 প্লাস 50 কে 41 প্লাস 50 কে 41 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 45.5। তো দেখো যে 35.5 এবং 45.5 এর মধ্যে 5, এই দুটোর মধ্যে ব্যবধান কত আছে? 10। এই 35.5 এবং 45.5 এই দুটোর মধ্যে ব্যবধান কত? 10। আবার 31 থেকে 40 এবং 40 থেকে 50 এই দুটোর মধ্যে ব্যবধান 10। তাহলে এই দুটোর মধ্যে ব্যবধান 10। তাহলে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে কি? তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে 10, এখানে প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে 10 এবং মধ্যমান যা করছি তার ব্যবধানও 10। তো আমরা শর্টকাটে করতে পারি 55.5, 65.5, 75.5, 75.5, 85.5, 95.5। তো দেখো আমরা শর্টকাটে মধ্যমানটা নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখব ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা কিভাবে বের করবো? দেখো ধাপ বিচ্যুতি বের করার আগে আমাদের কি করতে হবে? আনুমানিক গড় বের করে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আনুমানিক গড় বের করে নিতে হবে। আনুমানিক গড়টা এখন আমরা কিভাবে বের করবো? দেখো আনুমানিক গড় বের করার জন্য এই মধ্যমানের সবগুলোকে আমরা যোগ করব। যোগ করে যেটা বের হবে সেটাকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে এই মধ্যমান সবগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে যে আমরা একটা করলে আমরা একটা কাছাকাছি মান পাবো, সেই মানটা কত হবে? 65.5। তাহলে মধ্যমানকে যোগ করে 7 দিয়ে ভাগ করার পর আমরা একটা কাছাকাছি মান পাইলাম, সেটা হলো 65.5। তো 65.5টাই হলো কি? আনুমানিক গড়। তো দেখো এটাকে আমি এ দিয়ে প্রকাশ করব। আমরা আনুমানিক গড় পেলাম 65.5, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। এ দিয়ে প্রকাশ করলাম যে এই সারিতে আনুমানিক গড় বিদ্যমান।
দেখো তাহলে 65.5 কে 5 আমরা পেলাম আনুমানিক গড়। এর দিয়ে প্রকাশ করে জানলাম যে আনুমানিক গড়টা এই সারিতে বিদ্যমান। আনুমানিক গড়টা আছে, এই সারিতে আনুমানিক গড়টা আছে। তো যে বরাবর আনুমানিক গড় সে বরাবর ধাপ বৈচিত্র্যগত 0। দেখো এখানে আনুমানিক গড়, এখানে আমি দেখো একটা ফর্মুলা লিখে রেখেছি যে x1, দেখো x1 এর মান 65.5 আর এর সমান 65.5। 65.5 থেকে 65.5 কে যদি বাদ দেওয়া যায় তাহলে বসানো যায়, আর এই হলো সেমি ব্যবধান বাদ এবং এই দিয়ে ভাগ করা যায়, তাহলে কি আসবে 0। তো আমরা এত ক্যালকুলেশন করব না, আমরা কি করব, আমরা শুধু লিখে দেব যে যে বরাবর আনুমানিক গড় সে বরাবর ধাপ বৈচিত্র্যগত 0। আমরা এখানে শর্টকাটে 0 লিখে দেব। তো দেখো এখন কি করতে হবে, এখন আমরা যখন নিচের দিকে আসি, দেখো আমরা যখন নিচের দিকে আসবো 1 2 3 একটা ধনাত্মক মান পাবো, যখন উপরের দিকে যাব -1 -2 -3 একটা ঋণাত্মক মান পাবো। কিভাবে দেখো, দেখো এইখানে x1 মান দেখো এখানে 85, x1 মান কি x এর মান হলো 85.5। তো এখান থেকে আমরা যদি এখানে এর সমান কত আছে 65.5, তো 85.5 থেকে যদি 65.5 কে বাদ দেওয়া যায় এবং এইখানে কি আছে এইচ আছে সেন্টিমিটার, এখান থেকে এটাকে বাদ দিলে কি হবে, তাহলে একটা আমরা পজিটিভ মান পাবো। সেই পজিটিভ মানগুলো হলো ধনাত্মক মান। আর দেখো মাইনাসের ক্ষেত্রে দেখো মাইনাসটা কি, যে এই যে এখানে মনে করো যে 35.5 কে আমরা বলতে পারি 35.5 এর মধ্যে যদি এটা তো x এর মান, এটার মধ্যে যদি আমরা -1 কে বাদ দিই, 65 কত আছে 65.5, তাহলে 42.5 থেকে যদি আমরা 65.5 কে বাদ দিই তাহলে কি আসবে মাইনাস আসবে। তো এখানে অবশ্যই মাইনাস হবে। তো আমরা এত কিছু ক্যালকুলেশন করব না, আমরা মধ্যমানের মতো যত ব্যবধান থাকবে সেই ব্যবধান যোগ করে কি করব, সেই ব্যবধান যোগ করে আমরা যেভাবে মধ্যমানটা বের করেছি সেভাবেই ধাপ আমরা ধাপ বিচ্যুতি বের করব। তো দেখো আমরা ধাপ বিচ্যুতি বের করে ফেলেছি শর্টকাটে। এখন কি FI/EY গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি, তাহলে এখানে আমরা যদি -3 এর 6 কা 3 6 18 -18 8 2 -16 10 কে -10 12 0 0 5 কে 5 7 2 14 3 2 6। তাহলে এখন দেখো আমরা গুণ করে ফেললাম কি গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণ করে ফেললাম। এখন দেখো আমরা 14 আর 6 20 আর 25 এখানে যোগ করে হলো ধনাত্মক মান যোগ করে 25, আর এখানে ঋণাত্মক মানটা যোগ করে কি হলো 18 আর 10 এ 28 28 আর 16 18 আর 16 34 34 আর 10 এ 40 40 এর মধ্যে 25 বাদ দিলে কত থাকবে -19। আমরা সামেশন লিখব FI/EY সমান -19 এবং মোট গণসংখ্যা কত, মোট গণসংখ্যা আমরা লিখব মোট গণসংখ্যা N সমান 50। তো এখন আমরা কি করব, গড় নির্ণয় করছি। দেখো গড় x বার সমান a প্লাস সামেশন
FI UI বাই N গুণিতক H সমান এর মান কত পেয়েছি আমরা? এর মান পেয়েছি 55.5 প্লাস সামেশন মাইনাস 19 বাই n সমান কত 50 গুণ h সমান 10 সমান 65.5 প্লাস 10 দিয়ে 5 কে 50 কে গুণ করলে কি হবে? 5 10 এ 50 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 19 বাই 5 65.5 মাইনাস 5 কে ভাগ করলে পাবো 3.3.8 সমান 65.5 থেকে 3.8 বাদ দিলে পাবো 61.7। এটা হলো অ্যান্সার। তো আমরা গড় নির্ণয় করে ফেললাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আরেকটি সৃজনশীল সমাধান আগামী ক্লাসে তোমাদের আমি করাবো। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।